প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি ভালো থাকবে, এটাই আমরা প্রত্যেকের আশা। তোমরা সুস্থ থাকো। এই করোনাকালীন সময়ে তোমরা বাইরে বের হবে না, ঘরে থেকে যার যার নিজের পরিবেশকে বাঁচাবে, সব সময় মাস্ক ব্যবহার করবে। বাইরে যদি বেরোতেই হয় মাস্ক ছাড়া বেরোবে না। আমি বিশ্বজিৎ চক্রবর্তী, তোমাদের আমরা প্রথম পত্র পড়াই, আগেও ক্লাস নিয়েছি। তারপরে আমাদের এই মুহূর্তে, এই লকডাউনের মুহূর্তে আমাদের প্রধান শিক্ষক যে প্রেরণা আমাদেরকে দিয়েছেন এই অনলাইন ক্লাসের মাধ্যমে, সত্যি তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং তোমাদের তো উপকার হচ্ছে, আমাদেরও বড় উপকার হচ্ছে, কারণ আমরা একদম লকডাউনের মধ্যে বাসায় বসে থেকে নিজেকে হাঁপিয়ে তুলেছি। তাই এই ক্লাসগুলি করে আমরা অন্ততপক্ষে নিজেরা খুব সন্তুষ্ট হচ্ছি, আর স্যারের প্রতিও অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। তাই ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, তোমরা আজকে আমি পদ্য নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের ঝিঙে ফুল কবিতাটি। সবাই বই খুলে সামনে রাখো, একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনবে এবং যা যা লেখার যদি লিখতে বলি সেগুলি নোট করে ফেলবে খাতায়। কারণ আমরা তো ক্লাস করতে পারছি না, স্কুলে আসতে পারছি না, সুতরাং আমাদের এই সুযোগটা আমরা যেন কোনোরকম এই সুযোগ থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত না করি, সেই দিকে অবশ্যই তোমরা কী করবে, মনোযোগী হবে। বাবা মাকে যন্ত্রণা করবে না। তোমাদের ক্লাস সুন্দরভাবে যদি তোমরা ক্লাসগুলি দেখো, অবশ্যই প্রত্যেক বিষয়ের উপর ক্লাস হচ্ছে আমাদের স্কুলে অনলাইনে, সুতরাং তোমাদের তেমন অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, ঝিঙে ফুল কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তোমরা সবাই বই খুলে সামনে দেখো, আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি তোমাদের। ঝিঙে ফুল, কবি কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরুজিয়া, ফিঙে কুল ঝিঙে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলদুল ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাঁধাইয়া গোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে উঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলা মশগুল ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনামুখ ফুকুরে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুপুর। প্রজাপতি ডেকে যায় মোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এই কুল ঝিঙে ফুল। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না অলকায় ভালো এই পথ ফুল ঝিঙে ফুল। ঝিঙে ফুলকে কি করছে, ডেকে নিয়ে যাচ্ছে, সব বোটা ছেড়ে সে চলে যেতে বলছে ঝিঙে ফুলকে। কোথায়? প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলছে, কিন্তু ঝিঙে ফুল সে প্রকৃতি থেকে যাওয়ার পক্ষে না, কারণ সে বলছে যে না, আমার এখানেই ভালো, আমি মাচাতে আছি, আমার ফুল ফুটছে, যে যাই বলুক, আমি আমার প্রকৃতির মধ্যে আমি নিজেকে কি বাঁচিয়ে রাখবো। এখানে প্রকৃতির প্রতি অনুরাগ দেখানো হয়েছে। কাজী নজরুল ইসলাম আসলে আমাদের বিদ্রোহী কবি বলো এবং আমাদের জাতীয় কবি। ওনার অবদান আমাদের অনস্বীকার্য। উনি যে কী ধরনের কী করেছেন বলা বাহুল্য। উনি যদিও বেশি দিন বাঁচতে পারে, তাহলে আমরা কবিতাটা পড়ে বুঝতে পারলাম। আবার একটু পড়ি, আরেকবার রিডিং করি, তোমরা একটু ভালো করে দেখো। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরুজিয়া, ফিঙে কুল ঝিঙে ফুল। ফিরুজিয়া কতগুলি রঙের নাম বলেছে দেখো। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলদুল ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাঁধাইয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলো মশগুল ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনামুখ পুকুরে, আলু ফালু ঘুম যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায়
বোটা ছিঁড়ে চলে আয়, প্রজাপতি ডেকে যাচ্ছে, বোটা ছিঁড়ে তুই চলে আয়, আসমানে তারা চায়, চলে আয় এ ফুল ঝিঙে ফুল। আসমানের আকাশের তারারাও চাচ্ছে কি সে বোটা ছেড়ে চলে যেতে পারে। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, সে ঝিঙে ফুল বলতেছে আমি বলতেছি আমি মাটি মায় ভালোবাসি, মাটি এবং মাকে চাই না অলকা, আমি স্বর্গে যেতে চাই না। অলকা শব্দের অর্থগুলি তোমরা জানবে, বিশেষ বিশেষ শব্দের অর্থ এখানে আছে, আমরা এই কবিতাটা পড়ে শব্দের অর্থগুলি জানবো। চাই না অলকায় ভালো এই পথ ফুল ঝিঙে ফুল, আমার এই পথ যদি খারাপ হয় সেটাও আমার জন্য ভালো, আমি অলকায় যেতে চাই না। সুন্দর কথাও লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দেখো এখানে আমরা এখন কবিতাটা পড়লাম, এই পাঠের উদ্দেশ্যটা কি? আমাদের পাঠের উদ্দেশ্য যে পরিবেশ চেতনা অর্জন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি। পরিবেশ প্রথম হচ্ছে পরিবেশ চেতনা, পরিবেশ সম্পর্কে আমাদের ভিতরে চেতনা অর্জন করা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করা। চেতনা অর্জন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। দেখো এই কবিতাটা পড়ে আমাদের ভিতরে কি চেতনা জেগেছে, আমাদের পরিবেশের প্রতি চেতনা অর্জন হয়েছে, আমাদের পরিবেশ কত সুন্দর, আর প্রকৃতির প্রতি কি ভালোবাসা জেগেছে। কবি কিন্তু তাই বোঝাতে চেয়েছে কবিতাটার মাধ্যমে। তারপরে আমাদের কি কবি, আমাদের লেখক আমাদের কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কেন বিদ্রোহী কবি, তিনি কেন যে আমাদের জাতীয় কবি, সেই সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহের কবি, প্রেমেরও মানবতার কবি। তোমরা কিন্তু বইটা খুলে রাখবে, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এগুলি সব লেখা আছে। হ্যাঁ, তোমরা প্লিজ বইটা খুলে দেখো, আমি পড়াচ্ছি। কবি তিনি কি করছেন, অন্যায় কেন বিদ্রোহী কবি হয়েছেন, আমাদের এই কাজী নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয় সেটা আমাদের জানা দরকার, এবং সেটা কীভাবে জানবো আমরা কবি পরিচিতি দেখে থেকে। তিনি অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা, গান, বিভিন্ন গল্প লিখেছেন, এই জন্য আমাদের সকলের মন কেড়ে নিয়েছেন, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে। তারপর দেখো ছোটোবেলায় তিনি কোথায় কাজ করতেন, ল্যাটুর দোলে গান করতেন, তিনি রুটির দোকানে কাজ করতেন। দেখো তিনি একটু কবি ছিলেন। আসলে কবি সাহিত্যিকরা তাদের এই কাজটা করলে ছোটো হয়ে যাবে, ওই কাজটা করলে ছোটো হয়ে যাবে, সেই ধরনের মনোভাব ছিল না। তারা বিভিন্ন জায়গায় থেকে নিজের অনুভূতি প্রকাশ করে তারা কবিতা লিখেছে। তারপর দেখো সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে করেছেন, মুক্তিযুদ্ধ তিনি যোগ দিয়েছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার অপরাধে তাকে কারাবরণ করতে হয়েছিল। কার বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে। কারণ তিনি পত্রিকা সম্পাদন করেছেন, সেখানে মানে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক কথাবার্তা লিখেছেন, এই কারণে তাকে কী করেছেন ব্রিটিশরা তাকে জেলখানায় নিয়েছে। তিনি ছোট বড় সকলের জন্য কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক ইত্যাদি অনেক লিখে গেছেন। ছোটদের জন্য তার কিছু কাব্যগ্রন্থ আছে, যেমন ছোটদের জন্য তার কিছু কাব্যগ্রন্থ ঝিঙে ফুল, তারপরে পিলে পটকা, ঘুম জাগানো ইত্যাদি অনেক ধরনের কাব্যগ্রন্থ তিনি লিখে গেছেন। আর বড়দের কথা তো বলেই লাভ নেই, উনি নাটক, কবিতা, গান, সীমা সঙ্গীত, গজল অনেক কিছু করে গেছেন। মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে তার কি, আমরা মুক্তিযোদ্ধারা কীভাবে কাজ করেছেন। দেখো আমাদের এই বিদ্রোহী কবির কিছু গান এবং কবিতা শুনে বিদ্রোহীদের, আমাদের সেই সময়কার মুক্তিযোদ্ধাদের, তরুণদের বুকে মুক্তিযুদ্ধের চেতনা জেগেছিল কার কবিতায়? আমাদের নজরুলের কবিতায়, জাতীয় কবি নজরুলের কবিতায় এবং তার গানে উদ্বুদ্ধ হয়ে অনেক নারী পুরুষ সেই আমাদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে দেখো তার জন্ম কোথায় হয়েছিল? 1899 খ্রিস্টাব্দে 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার
চুরুলিয়া গ্রামে। আমরা নজরুলকে সম্পর্কে অনেক জানার কথা, কারণ পূর্বে আমরা অনেক কবিতা গল্প করে এসেছি। তারপর মৃত্যু হয়েছে তার 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করেছিলেন। এখনও কিছু কিছু নতুন নতুন শব্দ আমরা পেয়েছিলাম। নতুন নতুন শব্দগুলি আমরা এখন নতুন নতুন কিছু শব্দের অর্থ জানবো। তোমরা খাতায় লিখে নিবে। দেখো এখানে গুলমে আমরা পড়ে এসেছি, কি লিখেছে দেখো, গুলমে পর্ণে লতিকার কর্ণে। গুলমে পর্ণে শব্দের অর্থ, গুলমে পর্ণে, গুলমে পর্ণে শব্দের অর্থ হচ্ছে লতা পাতা, ঝোপঝাড়। আমরা যেটা বলি যে অনেক ঝোপঝাড় পাতা একসাথে পেঁচিয়ে থাকে, সেটা। ঝোপঝাড়, ঠিক আছে। তারপর দেখো লতিকার কর্ণ। লতিকার কর্ণ, লতিকা মানে লতা, লতিকার কর্ণ, কর্ণ মানে কানে। লতিকার কর্ণ মানে, লতিকা হচ্ছে লতা, কর্ণ মানে কানে। তাহলে এই শব্দটা কি হচ্ছে, লতার কানে। লতার কানে, ঠিক আছে। তারপর দেখো হিয়া। হিয়া শব্দের অর্থ, হিয়া মানে হৃদয়, হিয়া মানে আমাদের হৃদয় বা মন, ঠিক আছে। মশগুল, মশগুল শব্দের অর্থ তোমরা খাতায় উঠিয়ে নেবে, আমাদের বইও আছে। তারপর খাতায় উঠিয়ে নেবে মশগুল। আমরা কথা কথা বলি মশগুল, 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 কথা কথা প্রায় সময় আমরা বলি মশগুল। ইয়ে করো না, মানে তোমরা একটু চুপচাপ থাকো, নিজেরা নিজেরার মধ্যে থাকো। মানে মশগুল মানে একদম মন দিয়ে মগ্ন হয়ে থাকা, মগ্ন। বিভিন্ন রঙের কথা বলা হয়েছে, জাফরান রং, রং তো তোমরা চিনি, জাফরান রঙের কথা বলা হয়েছে। আরেকটা জিনিস মাচান। এখানে দেখো কবিতার মাঝখানে মাচান কথাটা আছে। এই যে পৌষের বেলা শেষ, পড়ি জাফরানি বেশ, মরা মাচানের দেশ, পড়ে তোরে মশগুল ঝিঙে পড়ি। মাচান শব্দের পাটাতন, মানে আমাদের এই ঝিঙে ফুল, ঝিঙে গাছটা যে বেয়ে বেয়ে উঠেছে, সেটার জন্য একটা মাচা তৈরি করা হয়েছে, এটাকে পাটাতন বলা হয়। তারপর দেখো আরেকটা হচ্ছে অলকা। আমরা যে বলেছি এখানে দেখো অলকা বলেছে কথাটা, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়ে, চাই না, চাই না ও অলকায়। অলকায়, অলকায় শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। আমরা স্বর্গ নরক দুটা কথা বলি। আমরা এই পৃথিবী ছেড়ে এখানে জিজ্ঞেস বলছে আমি এই অলকায় স্বর্গ রাজ্যে যেতে রাজি না, আমি মাটিতেই ভালো আছি, আমার এই প্রকৃতি আমার সুখ। বুঝতে পারছো, আমরা শব্দের অর্থ বলি, কতগুলি শব্দের অর্থ আমরা জেনে গেলাম, নতুন নতুন শব্দের অর্থ পেয়ে গেলাম, জেনে গেলাম। এখন দেখো পাঠের উদ্দেশ্য আমরা বলেছি কী হচ্ছে, আমাদের মধ্যে মুক্তি কী হয়েছে, এখানে চেতনা অর্জন হয়েছে, কিসের উপর, পরিবেশের চেতনার সৃষ্টি হয়েছে, এবং আর কী অর্জন হয়েছে, ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা অর্জন হবে এই কবিতাটার মাধ্যমে। এবার দেখো আমাদের পাঠ পরিচিতিটা একটু বলি। পাঠ পরিচিতি
আমরা কবিতাটার সাথে পাঠ পরিচিতি বইয়ে আছে কিন্তু লেখা, পাঠ পরিচিতি দেখো, আমি একটু পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো কিছু কিছু জিনিস, দেখবে যে আসলে কবিতাটা পড়ে বুঝতে পারছি না, আমরা পাঠ পরিচিতিটা দেখি কী লিখেছে, সেখানে গেলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর। ঝিঙেফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। ঝিঙেফুল কবিতাটার মাধ্যমে কবির কিসের প্রকৃতি প্রেম, কবি যে প্রকৃতিকে ভালোবাসতো সেই পরিচয়টা পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙেফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে যখন ঝিঙেফুল মাচার উপর ফুটে, কখন পৌষের বেলা শেষে সবুজ পাতার দেশে জাফরানি রংটা নিয়ে যখন ঝিঙেফুল মাচার উপর ফুটে উঠে, তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য কী করছে, প্রজাপতি ডাকছে, বোটাটা ছিঁড়ে চলে আয় আমার সাথে। আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙেফুল মাটিকে ভালোবাসে, মাটির মায়ের কথাই ভাবে, তাই সে যেতে চাচ্ছে না। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। সত্যি কথা, এই একটা ঝিঙে ফুল, এই ফুলটাকে কেন্দ্র করে কবির যে ভালোবাসা প্রকৃতির প্রতি, সেই ভালোবাসাটা যে গড়ছে, প্রকৃতি প্রেমটা জেগে উঠেছে কবির এই ঝিঙে ফুল কবিতার মধ্যে। সত্যি কি ভাবা যায় না। আর আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের সবাই মোটামুটি জানি, তারপরেও আমাদের আরও কিছু জানার বাকি আছে। কবি পরিচিতিটা দেখো, তার জন্য কী কী করেছেন, কেন বিদ্রোহী কবি হয়েছেন, কেন কী হয়েছে, এটা একবার আমি আরেকটা কবিতাতে সম্ভবত পড়িয়েছিলাম। কাজী নজরুলের বিদ্রোহী কবি, প্রেমের কবি, মানবতার কবি, অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনগণের যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত হয়েছে। এটা তারপর দেখো, তিনি বহু বিচিত্র, তার জীবন খুব বিচিত্র। তিনি ছোটোবেলায় লেটোর দলে কাজ করেছেন, তারপরে রুটির দোকানে কাজ করেছেন, লেটোর দলে গান করে ফিরতেন, সেনাবাহিনী হাবিলদার হয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তারপরে ব্রিটিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাকে কারাবরণ করতে হয়েছে। তার সৃষ্টিগুলো মানে বিস্ময়কর সৃষ্টি, কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে সেই জগতে তিনি যা জগৎ তৈরি করছেন অত্যন্ত অভিনব। বেশি দিন বাঁচতে পারেননি তিনি। যে শুধু বড়দের জন্যই গ্রন্থ লিখেছেন তা নয়, ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, অনেক কাব্য, গান, নাটক, গল্প, অনেক কিছু। ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ ঝিঙেফুল বললাম একটু আগে, পিলে পটকা, অনেক ধরনের। আর নজরুলের কবিতা ও গান বাংলাদেশের, এটা তো বারবারই বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা প্রেরণা হিসেবে কাজ করেছে আমাদের। তার লেখা গান চল চল চল, উদ্যোগগণী বাজি মাদক, সেটি আমাদের দেশের রণসঙ্গীত। তিনি আমাদের জাতীয় কবি। নজরুলের জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আর মৃত্যু 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায় তাকে সমাহিত করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তাহলে আমরা দেখো, কবির সত্যি আমাদের কবি সাহিত্যিকদের তুলনা হয় না। ওনারা যা সৃষ্টি করে গেছেন সেগুলি আমাদের জীবনের পাথর হিসেবে গ্রহণ করা উচিত। তাই আমরা আসলে প্রকৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি দিনের দিন। আমরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি অন্যদিকে। আমি একটু বলবো, আমাদের বর্তমান যুগে মাদক এমন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। এত এই করোনাকালীন সময়ে আমরা চাই সুস্থ স্বাভাবিক জীবন আবার যেন ফিরে আসতে পারে। কিন্তু আমি তোমাদের কাছে, তোমরা নতুন প্রজন্মের কাছে এইটুকু কথা বলবো যে তোমরা মাদক থেকে দূরে থাকবে, মাদককে না বলবে, তোমরাই মাদক মুক্ত বাংলাদেশ। তো পড়ার মাঝখানে এই কথাটা বলে ফেললাম, কারণ মনে হচ্ছিল আমাদের এটা করা উচিত। আচ্ছা দেখো, কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্ন তো তোমরা বুঝো, হ্যাঁ, কারণ আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো, সন্দেহের উত্তরগুলি দিতে পারবো। এক নাম্বার হচ্ছে ঝিঙে ফুল রঙের ফুটে
বই কিন্তু আছে, নমুনা দিচ্ছি। তোমরা কবিতাটার মাধ্যমে কবিতাটা পড়লে বুঝে যাবে ও শব্দের অর্থটা কোনটা। তো হচ্ছে ফিরোজিয়া শাহ, হচ্ছে ফিরোজিয়া, হচ্ছে শাহ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কবিতাটা পড়েছি, ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল, ফিঙে ফুল ঝিঙে ফুল। তাহলে এখানে এই কবিতার মাধ্যমে অর্থগুলি জানতে পারবে। হ্যাঁ, শব্দের অর্থ আমি বলে দিচ্ছি, সুতরাং এই অর্থটা আমি তোমাদেরকে বলতে চাই না, তোমরা নিজেরা বের করবে। তারপর 2 নাম্বার দেখবে, বইটা বই তো খোলা রেখেছে। ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আমি একটু আগে বলেছি, দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। এখানে উত্তরটা, সঠিক উত্তরটা দেওয়া আছে। কারণ তোমরা কবিতাটা পড়লে, পাঠ পরিচিতিটা ভালো করে পড়লে আবার তোমরা উত্তরগুলি বের করে ফেলতে হবে। আর আমাদের এখানে চলে গেল বহু নির্বাচন। তোমরা নিজেরা কিছু বহু নির্বাচনী কবিতা থেকে বের করে নিজেরা উত্তর বের করবে, প্রশ্ন করবে নিজেরা, কবিতাটা পড়ে তারপর উত্তরগুলি আবার খুঁজে বের করবে। সৃজনশীল প্রশ্ন। আমাদের এই অনলাইন পরীক্ষায় আমাদের তোমরা জানো কি আসবে, এবার সৃজনশীল আসবে না। এবার আমাদের কি বহু নির্বাচনী প্রশ্ন আসবে, সিলেবাস তোমরা পেয়ে গেছো। সৃজনশীলটা কি? সৃজন মানে তৈরি করা, নিজের থেকে তৈরি করা কিছু। হ্যাঁ, এখানে আমাদের বইয়ে একটা প্রশ্ন দেখো, উদ্দীপক আছে, সেখান থেকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। কবিতাটা জানতে হবে, কবিতাটা ভালো করে পড়তে হবে, পাঠ পরিচিতি ভালো করে পড়তে হবে। যদি সেটা জানো তাহলে তোমরা সৃজনশীল উত্তর একদম সহজ উত্তর আনসার করো। আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল লেখাপড়া বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। তাহলে দেখো এখানে কবিতার আলোকে কী লেখা আছে, ঝিঙে ফুল কী চাচ্ছে এবং ফয়সাল কী চাচ্ছে। ফয়সাল আব্দুর রবের একমাত্র ছেলে, ফয়সাল লেখাপড়া বেশ ভালো। ফয়সালের মামা তাকে কোথায় ঢাকা নিয়ে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে যেতে, কোলাহলপূর্ণ এলাকা ঢাকায় যেতে যাচ্ছে না। সে চাচ্ছে প্রকৃতির সাথে ভালোভাবে মিশে যেতে। প্রকৃতি তার খুব ভালো, ঢাকার কোলাহল মানে পরিবেশ, শহরের পরিবেশ তার ভালো লাগে না, সে প্রকৃতিকে ভালোবাসে। সেখানে আমাদের ঝিঙে ফুলের কবি যা লিখেছেন, ঝিঙে ফুল যা চাচ্ছে সেটার সাথে কিছুটা আমাদের মিলে গেছে। সুতরাং আমাদের কবিতা জানতে হবে, কবিতাটা ভালো করে পড়তে হবে, পাঠের উদ্দেশ্যটা জানতে হবে, পাঠ পরিচিতিটা জানতে হবে, তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্ন তৈরি করে একদম সহজ। হেয়া অর্থ কী? আমি কিন্তু হেয়া অর্থ বলেছি। তারপর দেখো চাইনা অলকায়, চাইনা ও অলকায় এ দ্বারা কী বোঝানো হয়েছে? ওই ঝিঙে ফুল অলকায় চায় না, যেতে চায় না, কি এই অর্থ, এটা দ্বারা কী বোঝানো হয়েছে সেটা তোমরা কিন্তু আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা আনসার করতে পারবে। উত্তরটা বলে দিলে তোমরা কি সহজ, তোমাদের কাছে আরও সহজ হবে। যে আমি চাই তোমরা নিজেরা উত্তরটা তৈরি করো। তারপর বলছে ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করে। ফয়সালের মামা চাচ্ছে তাকে শহরে নিয়ে যেতে, আর ঝিঙে ফুলকে ডাকছে তারা এবং কে, ঝিঙে ফুলকে তারা ডেকে বলছে এবং প্রজাপতি ডেকে বলছে তাকে বোটা ছেড়ে প্রকৃতি থেকে চলে যেতে। আর ফয়সালের কী করছে, ফয়সালের মামা কী করছে, তাকে ঢাকা, গ্রাম থেকে ঢাকা নিয়ে যাচ্ছে। তাহলে দুইটার সাথে সম্পর্ক অবশ্যই একই রকম সম্পর্ক, রিলেটেড, একটার সাথে একটা। হ্যাঁ, ফয়সাল কী যাচ্ছে আর ঝিঙে ফুল কী যাচ্ছে, মিল আছে। ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটি যথাযথ, অবশ্যই একই সূত্রে গাঁথা। হ্যাঁ, ঝিঙে ফুল প্রকৃতি ছেড়ে যেতে যাচ্ছে না, আর ফয়সালও গ্রামের এই প্রকৃতি, সুন্দর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে যেতে যাচ্ছে না, সে গ্রামে থেকেই মানুষ হওয়ার চিন্তা ভাবনা করছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই পাঠটা মনোযোগ দিয়ে শুনেছ। আবারও ভালো করে একটা কথাই বলবো, সামনে পরীক্ষা, আমাদের অনলাইন দ্বিতীয় পরীক্ষা দিয়েছে, রুটিন হয়তো পেয়েছ কি না জানি না, পেয়ে যাবে, পেয়ে না থাকলেও আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ, প্রধান শিক্ষক স্যারকে, কারণ স্যার আমাদের এই
অনলাইনে সুযোগ করে দিয়েছেন, তোমাদের সাথে আমাদের এই অনলাইনে যোগাযোগটা করে দিয়েছেন, যার জন্য তোমরা অনেক অনেক উপকৃত হচ্ছ বাসায় থেকে। আর সবশেষে বলবো, তোমরা কোথাও বেরোবে না, যদি বের হও মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, সুস্থ থাকবে। হ্যাঁ, বা আশেপাশে কারোর সাথে কথা বললেও মাস্ক খুলে খুলে কথা বলবে না, মাস্ক রেখেই মুখে রেখেই কথা বলবে। এখনকার করোনা ভীষণ ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ টিভিতে, খবরে, সব জায়গাতে। সুতরাং আমি তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।